হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটা ভিডিও। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাছাড়া এই ভিডিওটাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রেনবো এসসির যে ম্যাচ কালকে হয়েছিল তার রিভিউ কিন্তু আমি করব। তাহলে ভিডিওটাতে শেষ পর্যন্ত তোমরা দেখবে। শুরু করব প্রথমেই এফসি গোয়ার আপডেট দিয়ে। এফসি গোয়া কিন্তু তাদের এই সিজনের প্রথম বিদেশি সিগনেচারটা কমপ্লিট করে ফেললো। ইতিমধ্যে আমরা দেখেছিলাম বেশ কিছু খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিয়েছে এফসি গোয়া। তার মাঝেই কিন্তু তাদের প্রথম সিগনেচারের খবরও চলে এলো। তারা কিন্তু 32 বছর বয়সী বোরজা মার্টিনেজকে সাইন করিয়ে নিয়েছে। খেলোয়াড়টি কিন্তু একজন ভার্সেটাইল খেলোয়াড়, উইংয়ের পাশাপাশি মাঝমাঠেও কিন্তু যথেষ্ট পারদর্শী, যা কিন্তু এফসি গোয়াকে যথেষ্ট সাহায্য করবে। এরপর যদি আসি পরবর্তী ট্রান্সফার আপডেটে, তবে সেই ট্রান্সফার আপডেটটা হলো উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসি একজন কাতার ব্রন ভারতীয় খেলোয়াড়কে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। মাত্র 20 বছর বয়সী এই মিডফিল্ডের খেলোয়াড়টি কিন্তু কাতার প্রো লিগের টপ টায়ার ক্লাব আল সাইলিয়াতে খেলছিলেন। সেখান থেকেই তিনি কিন্তু এবার উড়িষ্যা এফসির জার্সি গায়ে নামতে চলেছেন। এই খেলোয়াড়টি কিন্তু যথেষ্ট ভালো মানের খেলোয়াড়। কাতার প্রো লিগের মতো লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু ভারতে আসছেন। বয়সটাও যথেষ্ট কম, যা কিন্তু উড়িষ্যা এফসির জন্য যথেষ্ট ভালো একটা সিগনেচার। খেলোয়াড়টির নাম হলো আসির ভাজাহা পিল্লি। খেলোয়াড়টি কিন্তু কাতার প্রো লিগেই খেলছিলেন, সেখান থেকেই এবার তার গন্তব্য ভারতে আইএসএলে। পরবর্তী যে আপডেটের দিকে চোখ রাখবো সেটা হলো ইস্টবেঙ্গলের আরও একটা ট্রান্সফার আপডেট। ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু পরপর আমরা দেখেছি বেশ কিছু ভারতীয় খেলোয়াড় সিগনেচার করিয়েছে। এবার কিন্তু বিদেশি খেলোয়াড় নিয়েও ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা বড় সিগনেচারের আপডেট চলে এলো। ইস্টবেঙ্গল কিন্তু সাইন করিয়ে ফেলেছে 32 বছর বয়সী প্রাক্তন অ্যাটলেটিকো দি মাদ্রিদের খেলোয়াড় নাচো মনসালভেকে। এই খেলোয়াড়টি কিন্তু অ্যাটলেটিকো দি মাদ্রিদের ইউথ প্রোডাক্ট থেকে উঠে এসেছেন। অ্যাটলেটিকো দি মাদ্রিদের বিভিন্ন বয়সভিত্তিক দলে তিনি খেলেছেন। তাছাড়া খেলোয়াড়টির লা লিগা 2 এ খেলারও অভিজ্ঞতা রয়েছে। নিজের ক্লাব কেরিয়ারে প্রায় 192 খানার ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু ডিফেন্ডার হয়েও খেলোয়াড়টি নামের পাশে 11 খানা গোল রয়েছে। এবং লাস্ট তিনি যে লিগে খেলছিলেন সেখানেও কিন্তু তিনি প্রায় 40টার মতো ম্যাচে 4টে গোল স্কোর করেছেন। হেডে কিন্তু এই খেলোয়াড়টি দুর্দান্ত, হাইটও যথেষ্ট ভালো, যা কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে যথেষ্ট মজবুতি দেবে এবং গোল করার ক্ষেত্রে তার মুন্সিয়ানাও কিন্তু ইস্টবেঙ্গলকে সাহায্য করবে। ইস্টবেঙ্গলের এই নতুন খেলোয়াড় সাইন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরপরেও কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড়কে সাইন করাবে। মোটামুটি আরও 3জন বিদেশি খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাবে। এরপর যদি চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের একটা ট্রান্সফার আপডেটে, তাহলে এই মুহূর্তে এটাকে তোমরা কিন্তু একটা ছোট্ট আপডেট হিসেবে ধরতে পারো, কারণ এখনো নাম বা কোন দেশের খেলোয়াড় সে বিষয়ে কোনো আপডেট বেরিয়ে না এলেও মার্কাস মার্গোলা এবং অন্যান্য বিভিন্ন সূত্রে কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ষষ্ঠ বিদেশি হিসেবে একজন বিদেশি স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে। তার সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের একটা ভালো জায়গায় কথাবার্তাও এগিয়ে গেছে, ধরতে পারো অ্যাডভান্স স্টেজের কাছাকাছি কথাবার্তা এগিয়ে গেছে। এবং খুব সম্ভবত 2-1 দিনের ভেতরে নাম, কোন খেলোয়াড়, সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার চলে আসবে বলে আশা করা যায়। অবশ্যই নাম এবং খেলোয়াড়টিকে সে বিষয়ে কোনো আপডেট উঠে এলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করা হবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে নেমেছিল সিএফএল এর ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল রেনবো অ্যাথলেটিক ক্লাব। কলকাতা ফুটবল লিগে নিজেদের ওপেনিং ম্যাচে কলকাতার দুই প্রধানও জয় পেয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বড় ব্যবধানের জয় তুলে নিয়ে অভিযান শুরু করেছিল এই দুই প্রধান। সেই দুই প্রধানের মতোই কিন্তু প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানের জয় তুলে নিয়ে সিএফএল এ নিজেদের অভিযান শুরু করলো সাদা কালো ব্রিগেড। কালকে সাদা কালো ব্রিগেডের ম্যাচের আগেই কিন্তু ক্রীড়ামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে এসেছিলেন। তিনি খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সারেন, তারপর ম্যাচ শুরু হয়। তবে ম্যাচ শুরুটা কিন্তু মোহামেডানের জন্য দুঃস্বপ্নের মতোই ছিল। নতুন কমিটি, নতুন সভাপতির সামনে প্রথমার্ধেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব রেনবোর কাছে পিছিয়ে পড়ে। রেনবোর হয়ে জোজো গোল করে দলকে এগিয়ে দেন এবং প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পিছিয়ে থেকে ড্রেসিং রুমে ফিরে যায়। তবে দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মোহামেডানকে আমরা দেখতে পাই। প্রথমার্ধে মোহামেডানের খেলায় যে ছন্নছাড়া ভাব এবং মোহামেডানের খেলোয়াড়দের দেখে যে চাপ অনুভূত হচ্ছিল, সেটা কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে বদলে যায়।
দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বারংবার আক্রমণ হানতে থাকে রেনবো অ্যাথলেটিক ক্লাবের অর্ধে, এবং যার ফলস্বরূপ শেষ পর্যন্ত ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে 3জন খেলোয়াড় এই ম্যাচে কিন্তু গোল করেন, যার মধ্যে জুয়েল আহমেদ মজুমদার, ফরদিন আলী মোল্লা এবং ইসরাফিল দেওয়ান স্কোর শিটে নাম তোলেন। দ্বিতীয়ার্ধে কালকের ম্যাচে কিন্তু একেবারে অন্য মোহামেডানকে দেখা গেছে, পুরো চেঞ্জ। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুটো খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করা গেছে কালকের ম্যাচে। হয়তো প্রথম ম্যাচ বলে হয়তো কিছুটা চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাই প্রথমার্ধে সেভাবে কিন্তু তারা বলের দখল বা মাঝমাঠটাকে কন্ট্রোল করতে পারেনি এবং রেনবোর আক্রমণের কাছে মাঝে মাঝে দিশেহারাও লেগেছে। তবে দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরে এসে যে ফুটবলটা খেলেছে, সেই ফুটবল যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব কন্টিনিউ করতে পারে, তাহলে এই সিজনে সিএফএল এ একটা ভালো জায়গায় মোহামেডান যে শেষ করবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। যদিও এটা প্রথম ম্যাচেই এত কিছু বলা উচিত হবে না, তবে কালকের ম্যাচে মোহামেডান দ্বিতীয়ার্ধে যে ফুটবল খেলেছে সেটা কিন্তু অনেকদিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় দেখা গেল। আশা করা যায় নতুন কমিটি, নতুন এই বাতাবরণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই নতুন রূপ কিন্তু বর্তমান থাকবে। হ্যাঁ, তাতে প্রথমার্ধ আরও ফিরে না আসে সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কোচ মেরাজউদ্দিন ওয়াডুর দেখা উচিত। প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রচুর ভুল করেছে, সেই ভুলগুলো তিনি যত জলদি শুধরে নেবেন ততই ভালো। সিএফএল এ ভালো পারফরমেন্স বা যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু দুটো অর্ধেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দ্বিতীয়ার্ধে যে ফুটবলটা খেলেছিল সেটাই কিন্তু খেলে যেতে হবে, অর্থাৎ পুরো 90 মিনিট কিন্তু একই ধরনের পারফরমেন্স চাই। কারণ এখানে যে দলগুলো রয়েছে প্রতিটা দলের মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য। তাতে কলকাতার 3 প্রধানের মধ্যেই হোক বা বাকি যে দলগুলোকে যাকে আমরা তথাকথিত ছোট দল বলে জানি, তারাও কিন্তু বড় দলগুলোকে যথেষ্ট বেগ দেবে। তাই প্রতিটা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু নিজেদের এই প্রথমার্ধের ভুলগুলোকে এড়িয়ে যেতে হবে এবং পুরো 90 মিনিট কিন্তু একটা ধারাবাহিক পারফরমেন্স বজায় রেখে ম্যাচ খেলতে হবে। তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচ দেখে? তোমরা কি মনে করছো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে, বা পারবে কি সিএফএল এ একটা সম্মানজনক জায়গায় শেষ করতে? লাস্ট সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু সিএফএল প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন রাউন্ডে খেলতে হয়েছিল, যা কিন্তু সত্যিই একটা লজ্জার ঘটনা ছিল। আশা করা যায় সেই ভুলের আর পুনরাবৃত্তি মোহামেডান স্পোর্টিং ক্লাবে হবে না। মোহামেডান কিন্তু এগিয়ে যাবে নিজের ছন্দে, নিজের ঐতিহ্য এবং একটা লেগেসিকে ক্যারি করে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।